নিস্তব্ধ নিকষ কালো আধার। বাইরে তখন তুষারপাত শুরু হয়েছে। সোডিয়াম ভেপারের হলদেটে আলোটা কাঁচের ভেতর থেকে কেউ যেন শুষে নিচ্ছে। কটেজের দরজায় জোরে জোরে কড়া নাড়ল সুব্রত। তখনই ভেতর থেকে পৌলুমির গলা ভেসে এলো। আসছি। কাঠের মেঝেতে জুতোর খটখট শব্দ তুলে তাড়াতাড়ি এসে দরজাটা খুলে দিয়ে পেছনে ঝুঁকে দেখবার চেষ্টা করলো কেউ আছে কিনা। কি গো, ও আসেনি? মাথা নাড়ল সুব্রত, বলল, না, স্টেশনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, ট্রেন চলে গেল। পরের আরেকটা ট্রেন ঘন্টা দুয়েক পরের ছিল, সেটাতেও এলো না। পৌলমীর গলা দিয়ে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। সুব্রত ওর চোখের দিকে তাকাতে পারল না। ও জানে সেখানে এখন জল ভরে রয়েছে। নাক টেনে সে বলল, তুমি বসো, আমি তোমার জন্য গরম কফি করে নিয়ে আসছি। পৌলমী দ্রুত রান্নাঘরের দিকে এগিয়ে গেল। ডাইনিং টেবিলে এক গোছা রং বেরঙের ফুল দেখে বাইরের দিকে একবার তাকালো সুব্রত। সাদা কালো টেলিভিশনের মতন প্রকৃতি যেন সমস্ত রং শুষে নিয়েছে। রান্নাঘর থেকে পৌলমীর ফোনে কথা বলার শব্দ অল্প অল্প ভেসে আসছিল। সুব্রত জানে ও এখন মাকে ফোন করেছে। না মা, আসেনি। জানি না গো, তুমি কেঁদো না প্লিজ। তোমার জামাই পুলিশ স্টেশনে কাল আবার যাবে। ওদিকে পথ তো সব বন্ধ হয়ে গেছে ধস নেমে। জানি না, আমি কিছু জানি না। পৌলমীর কান্নার শব্দ শুনে সুব্রত দীর্ঘশ্বাস ফেলে দোতলায় চলে আসে। টুকাই তখন এক মনে খাতায় কিছু একটা আঁকছে। সুব্রত ওর পাশে বসতেই টুকাই ফিক করে হেসে আবার আঁকায় মন দেয়। কি হলো টুকাই, হাসছিস কেন? লুকোচুরি খেলায় তুমি হেরে গেছো। সুব্রতর ভ্রু কুঁচকে যায়। এখন লুকোচুরি কে খেলছে ওর সাথে? কথাটা মাথায় আসতেই বেডরুমের দিকে ছুটে যায় সে। কম্বল মুড়ি দিয়ে একজন শুয়ে আছে সেখানে। সুব্রত তার দিকে হাঁ হয়ে তাকিয়ে প্রশ্ন করল, জিঙ্কা, তুই কখন এলি? তোমরা শুনছো 86.7 তোমার এফএম, আর আমি আরজে সৃজন। আর আজ তোমাদের জন্য অনিন্দিতা নাথের লেখা ও থাকে আঁধারে। আজকের গল্প পাঠে সৌরভ রয়, শুভদীপ্ত ভট্টাচার্য, অভিক সাহা, পার্থ অরণ্যদেব মুখার্জি, লাবণী পড়িয়া, অস্মিতা মুখার্জি এবং আমি আরজে সৃজন। গল্পের স্ক্রিপ্টিং এ রয়েছে দেবাশ্রিতা। গল্পের পোস্টার ডিজাইনে আর্টিস্টিক 2.0, শব্দ সংযোজন, আবহ সঙ্গীত এবং পর্ব পরিচালনায় আমি আরজে সৃজন। তো শুরু হচ্ছে আজকের গল্প, অনিন্দিতা নাথের লেখা ও থাকে আঁধারে। এটা জিঙ্কার প্রথম অ্যাডভেঞ্চার। কার সাথে কথা বলছো? পৌলমী নিচ থেকে হাঁক দিল। কম্বলের নিচ থেকে শরীরটাকে বের করে মুখে সেই পরিচিত হাসিটা ফুটিয়ে সে বলল, টুকাই, পাপা হেরে গেছে। টুকাই খুব হেসে উঠল তখন। সুব্রত আবার প্রশ্ন করল জিঙ্কার উদ্দেশ্যে, তুই যে বললি বিকেলের ট্রেনে আসবি, সেই জন্যই তো আমি এতক্ষণ স্টেশনে অপেক্ষা করছিলাম। পৌলমী কিছু বুঝতে না পেরে কফির কাপটা ডাইনিং টেবিলে রেখেই তাড়াতাড়ি করে সিঁড়িতে শব্দ করে উপরে উঠে এলো। পৌলমীর চোখ ফোলা, নাকের আগা লাল। নাক টেনে বলল, কার সঙ্গে? সেও অবাক। ওদের চোখের সামনে বসে আছে জিঙ্কা, সুব্রতর মাসির ছেলে। সবাই যেন হাঁপ ছেড়ে বাঁচল। দীর্ঘ রাতের পর সূর্যের আলোর মতো
পাহাড়ের গায়ে একটা ছোট্ট কটেজে এতদিন পর একটু যেন হাসির পরশ খেলে গেল। জিঙ্কা, পুরো নাম জিমুত সেন, সাধারণ মধ্যবিত্ত পরিবারের একমাত্র সন্তান। জিঙ্কার মা বাবা দুজনেই শিক্ষক। জিঙ্কার জীবনটা কয়েক বছর আগে আর 5টা সাধারণ মানুষের মতনই ছিল। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট থেকে পাশ করে একটা মোটা মাইনের চাকরি পেয়েছিল সে। ওর বাবা মা ভীষণ খুশি ছিল, সব ভালোই চলছিল। হঠাৎ কি যে খেয়াল হতেই জিঙ্কা 2 বন্ধুর সঙ্গে তিব্বত ঘুরতে যায়। তারপরে পরিবারটির সুখের চাবির দরজাটা কেউ যেন 2 হাতে বন্ধ করে দেয়। তিব্বতে যাওয়ার পর ছেলের সঙ্গে কোনো যোগাযোগ করতে না পেরে ওর পরিবার খোঁজ করে জানতে পারে ওর বন্ধুরা ফিরে এসেছিল 2 সপ্তাহের মধ্যেই। কিন্তু জিঙ্কা ফিরল প্রায় 3 মাস পর। চাকরি ছেড়ে তারপর যেন ছন্নছাড়া জীবন শুরু করল সে। প্রথম মা খুব কান্নাকাটি করতেন, কিন্তু পরে বুঝেছেন এ ছেলেকে কিছুতেই ঘরমুখো করা যাবে না। প্যারানর্মাল এক্সপার্ট হিসেবে ছেলের নাম যত ছড়িয়েছে ততই ছেলেটা শামুকের মতন নিজেকে গুটিয়ে ফেলেছে। দরজার বাইরে পৌলমীর স্বর ভেসে এলো। জিঙ্কা, তুমি? এই তো বৌদি, আমি এসে গেছি। তারপর সুব্রতর দিকে তাকিয়ে বলল, তুমি বাড়ি ছিলে না আর বৌদি রান্নাঘরে ব্যস্ত ছিল। দরজায় কড়া নাড়তে টুকাই এসে দরজাটা খুলে দিল। খুব ক্লান্ত ছিলাম, তাই এসেই ঘুমিয়ে নিলাম। টুকাই পাশের ঘর থেকে ছুটে এসে জিঙ্কার গলা জড়িয়ে ধরে বলল, কাকাই তো বলল মাকে বলতে হবে না, না হলে তো আমি বলেই দিতাম। পৌলমী একটা ছদ্ম রাগ দেখিয়ে বলল, বদ ছেলে। কথা শেষ হওয়ার আগেই জিঙ্কা তার ব্যাগ থেকে একটা ওয়াইনের বোতল বের করে পৌলমীর হাতে দিয়ে বলল, এটা আমার তরফ থেকে তোমার জন্য। পৌলমীর ফর্সা গালে একটা আপেলের আভা দেখা দিল। জিঙ্কা জানে এটা ওর খুব পছন্দের একটা পানীয়। পৌলমী তাড়াতাড়ি নিচে নেমে গেল। এখন আবার নতুন করে ডিনার বানাবে সে। সুব্রতর বুকের ওপর থেকে যেন অনেকটা ভার নেমে গেল। ওর পাশে বসে বলল, তুই কোন ট্রেনে এলি? আমি তো স্টেশনে দাঁড়িয়েছিলাম। জিঙ্কা সিগারেট ধরিয়ে বলল, দেখলাম তো তুমি দাঁড়িয়েছিলে, তোমার পাশ দিয়ে গেলাম, তাও তুমি চিনতে পারলে না। ভাবলাম হয়তো অন্য কোনো গেস্ট আসছে, তাই আর ডাকলাম না। জিঙ্কা আবার আগের মতোই গম্ভীর হয়ে হাতে ধরা কফের মাগে একটা চুমুক দিয়ে বলল, যাক, কিসের জন্য এত জরুরি তলব সেটা তো বলো। তুই রাকার খবরটা শুনেছিস তো? না, বৌদি ফোনে শুধু বলেছিল খুব বিপদ। বাট তুমি তো জানো, কালো অধ্যায় ঘাঁটতে গিয়ে আমার জীবনের একমাত্র আলো নিভে গেছে। তারপর থেকে আমি আর এই ধরনের কোনো কাজ করি না। আর এসব ভালো লাগে না দাদা, এসবের জন্য অনেক দাম দিতে হয়। জিঙ্কার পিঠে একটা হাত রেখে সুব্রত বলল, ভাই, বড় বিপদে পড়ে গেছি, তাই তোকে ডেকে আনলাম। পৌলমীর ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওরা 5 জন বন্ধু মিলে ঘুরতে গিয়েছিল একটা মনেস্ট্রিতে। ওদের মধ্যে একজন ফিরে এসেছে, বাকি 4 জনের কোনো খবরই নেই। আর যে ছেলেটা ফিরেছে, ওর অবস্থা একেবারে চোখে দেখা যায় না, পুরো পাগল হয়ে গেছে, কাউকে চিনতে পারছে না। সেই থেকে পৌলমী একদিনের জন্য ভালো করে ঘুমোতে পারেনি। তুই তো জানিস ওর বাবা নেই, ওর মা গ্রামে একা। ছেলেটা দিদির কাছে ঘুরতে এসে হারিয়ে গেল। এই বোঝা নিয়ে ও কিভাবে বেঁচে থাকবে বলতো? জিঙ্কা সুব্রতর কাছে সরে আসে, ওর হাতের ওপর হাত রেখে বলল, এই তো এসে গেছি, চাপ নিও না। জানিস ভাই, আজ এতদিন পর তোকে দেখে ওকে আবার আগের মতো লাগলো। পুরো ঘটনাটা একটু খুলে বলো। হ্যাঁ, এই সপ্তাহখানেক আগে রাকা ঘুরতে এসেছিল কয়েকজন বন্ধুকে নিয়ে। সব ভালোই ছিল। যাওয়ার আগের দিন ওরা বলল এই আশেপাশে ঘুরে চলে আসবে। পরে ঘর পরিষ্কার করতে গিয়ে ওর দিদি দেখে ওর জন্য একটা চিরকুট ছেড়ে গিয়েছিল। সবাই মিলে আমাদের না জানিয়ে
তঙ্গু মনেস্ট্রিতে চলে গেছে। জিঙ্কা ভ্রু কুঁচকে বলল, তঙ্গু মনেস্ট্রি কোথায়? আমাদের বাড়ি থেকে প্রায় ঘন্টা 3 রাস্তা। পাহাড়ের চূড়ায় একটা পরিত্যক্ত মনেস্ট্রি, হন্টেড। রাকা কিন্তু জানতো ওদিকটায় কেউ যায় না। বাজারের দিক থেকে একটা গাড়ি নিয়ে ওরা অ্যাডভেঞ্চার করতে বেরিয়ে গেল। আর জিঙ্কা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ, এই বয়সটাই তো এরকম। আমিও তো। অরিন্দম, রাকার যে বন্ধু ফিরে এসেছে, ও এখনো হাসপাতালে ভর্তি। সারা শরীরে অজস্র ক্ষত নিয়ে পথের ধারে অজ্ঞান অবস্থায় পড়েছিল। ওই স্থানীয় লোকজন ওকে হাসপাতালে ভর্তি করে পুলিশে খবর দেয়। সেখান থেকে আমরা খবর পেয়ে ছুটে গিয়েছিলাম। জ্ঞান ফিরতে কিছু অসংলগ্ন কথা বলতে থাকে। চলমান পাহাড়, মনাস্ট্রি ভাসছে, ওরা ওরা ফিরতে চায়, বরফের নিচে ঘুমিয়ে আছে। এইসবই বলে যাচ্ছিল। জানি না বাকি 4 জন বেঁচে আছে কিনা। তবে পথে ছেলেগুলো কোনো ভয়ানক কিছু দেখেছে, এটা আমি শিওর। ভয়ানক বলতে? সেটাই তো জানি না। ওই এলাকায় কেউ যায় না। এমনকি সেনাদের বেস ক্যাম্প ছিল একটা, সেটাও সরিয়ে নেওয়া হয়েছে। আচ্ছা, ওদিকে লোকাল এরিয়ায় খোঁজ নিয়েছিলে? লোকাল কিছুই নেই। পাহাড়ি রাস্তা ঘুরে ঘুরে চূড়ায় উঠেছে। ওদিকে লোকজন কেউ থাকেই না। লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে যোগাযোগ করেছিলাম, কিন্তু পুলিশও সেরকম কোনো ব্যবস্থা করতে পারেনি। আর ওই জায়গাটা এতটাই দুর্গম যে সেখানে পুলিশেরও খুব বেশি লোক যেতে চায় না। কথার মাঝখানে পৌলমী রাতের খাবার একেবারেই নিয়ে এলো। ভাইয়ের কথা শুনে ওর চোখ আবার জলে ভিজে উঠেছে। জিঙ্কা উঠে পৌলমীর কাঁধে হাত দিয়ে বলল, চিন্তা করো না বৌদি, তোমরা আমার জন্য যা করেছো সেটা আমি কোনো দিন ভুলবো না। আমি কথা দিলাম, রাকাকে আমি ফিরিয়ে আনবই। রাতের খাবার শেষ করে ঘরে এসে জানলার বাইরে অন্ধকার পাহাড়ের দিকে তাকিয়ে থাকে জিঙ্কা। ছোট ছোট প্রদীপের মতন আলো পাহাড় জুড়ে রয়েছে। কাঁচের বাইরে তুষারের মতন বরফপাত শুরু হয়েছে। ও এক মনে ভাবতে থাকে, যতই আমি অন্ধকার থেকে পালাতে চাই, সেই অন্ধকার আমায় ঘিরে ধরবেই। গলার লকেটে হাত বোলায় সে। এটাই সেই অভিশাপ। ট্রুথ আর ডেয়ার খেলায় বন্ধুদের সঙ্গে বাজি রেখে তিব্বতের এক গুম্ফা থেকে একজন অতি বৃদ্ধ বৌদ্ধ লামার ঝোলা থেকে লকেটটা চুরি করেছিল সে। তখন যদিও বোঝেনি কোন অভিশাপ সে সঙ্গে নিয়ে আসছে, বুঝেছিল হোটেলে ফিরে এসে। তখন গভীর রাত, একাই ঘুমিয়েছিল। জিঙ্কার ঘর ছিল হোটেলের 6 তলায়। সেই ঘরের জানলার কাঁচে টোকা পড়তেই সে কেঁপে উঠেছিল। অন্ধকারে দেখেছিল ওর জানলার কাঁচে একটা চোখ, আর ঠিক পর মুহূর্তেই কাঁচটা ভেঙে ঝনঝন করে মাটিতে পড়ল। জিঙ্কা ভেবেছিল হোটেলের স্টাফরা হয়তো শব্দ শুনে ছুটে আসবে, কিন্তু কেউ আসেনি। সেই ভাঙা জানলা দিয়ে হাত পা মুড়ে একটা ভাঙা চোরা শরীর ঘরে ঢুকে পড়ে। অন্ধকারে স্পষ্ট দেখেছিল সেই বৃদ্ধ লামা ওর ঘরের মেঝেতে বসে আছে, মুখে বিকৃত একটা হাসি। খসখসে গলায় বলেছিল, যে অভিশাপ তুমি নিজে চেঁচে নিয়েছ, এর বোঝা সারা জীবন তোমায় বইতে হবে। ওই লকেটের চোখ কোনো সাধারণ চোখ নয়। সে আলো আঁধার দুটোই তোমায় দেখাবে, আর তারপরে উৎসর্গ দিতে হবে। আর না দিলে
কথাগুলো বলার পর সেই লামা অট্টহাস্য করে অদৃশ্য হয়ে যায়। তারপর থেকেই জিঙ্কার জীবনটা একেবারে বদলে গেল। লকেটটা ফেরত দেওয়ার জন্য সে প্রায় 3 মাস ঘুরেছিল, কিন্তু সেই লামার আর দেখা পায়নি। তারপর থেকেই জিঙ্কা নিজের আশেপাশে আত্মাদের দেখতে পায়। আসার সময় ঠিক সেই রকমই একটা অভিজ্ঞতা হয়েছিল তার। অন্য লোক হলে হয়তো ঘাবড়ে যেত, কিন্তু ওর এখন সয়ে গেছে এসব। ট্রেনে একজন সহযাত্রীর সাথে আলাপ হয়েছিল ওরই বয়সী ছেলেটা। চাকরির ইন্টারভিউ দিচ্ছে, কিন্তু কোনো সুরাহা হচ্ছে না। ছেলেটার সঙ্গে বাথরুমের সামনে দাঁড়িয়ে টিটির চোখ বাঁচিয়ে সিগারেট খেতে গিয়েছিল। সে খেয়াল করেনি হঠাৎ ছেলেটা জিঙ্কার পেছনে দাঁড়িয়ে ধাক্কা দিতে চায়। জিঙ্কা সরে যেতেই ওর চোখের সামনে লোকটা চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেয়। জিঙ্কা চিৎকার করতে গিয়েও থেমে গিয়েছিল। সে দেখল চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়েও ছেলেটার দ্বিখণ্ডিত দেহটা প্রবল আক্রোশে ট্রেনের পাশে পাশে ছুটতে থাকে। তখনও তার চোখ থেকে রাগ ঝরে ঝরে পড়ছিল। পরে টিটির থেকে জানতে পারে জায়গাটা নাকি ভালো নয়। এর আগে অনেকেই ওই স্পটে ট্রেন থেকে ঝাঁপিয়ে আত্মহত্যা করেছে। জিঙ্কা, কি ভাবছিস? সুব্রতর কথায় ওর চমক ভাঙল। কম্বলের নিচ থেকে সুব্রত ওর দিকেই তাকিয়ে আছে। দাদা, তুমি যাবে তো? হ্যাঁ, অবশ্যই যাব, নইলে তুই রাস্তা চিনবি কিভাবে? আর কথা হলো না। সুব্রতর নাক ডাকার শব্দ আসছিল। সুব্রতর নাক ডাকার শব্দ আসছে, কিন্তু জিঙ্কার চোখে কোনো ঘুম নেই। গুগলে তংমু মনেস্ট্রি টাইপ করে একটা বহু পুরনো আর্টিকেল চোখে পড়ল তার। অনেক বছর আগে এক বিদেশি পর্যটক ওই মনেস্ট্রির মধ্যে খুন হন। তারপর থেকেই ওই মনেস্ট্রির লামারাও নিরুদ্দেশ হয়ে যায়। পরিত্যক্ত মনেস্ট্রি ভাঙা কতগুলো মূর্তির স্মৃতিচিহ্ন নিয়ে পাহাড়ের বুকে আজও দাঁড়িয়ে আছে। আর বিশেষ কিছু লেখা নেই ওই আর্টিকেলে। পরদিন সকাল হতেই গাড়িতে ওরা বেরোলো মনেস্ট্রির দিকে। দিগন্ত জোড়া সাদা বরফের গালিচা। রোদ পড়তেই চোখ ঝিকিয়ে ওঠে। পথের ধারের হলদে গোলাপি রঙের ফুলেরা হিমে ভিজে রয়েছে। পাইন গাছগুলো প্রহরীর মতন পাহাড়ের ঢালে দাঁড়িয়ে, তাদের পাতায় এখন হিমকুচি জমে উঠেছে। গাছগুলো এমন ঘন যে দিনের বেলাতেও ভালো করে আলো ঢোকে না সেখানে। প্রথম 1 ঘন্টা রাস্তা এতটাই ভালো ছিল যে কখন যে সময় কেটে গেল বোঝার উপায় ছিল না। আরও খানিকটা ওপরে ওঠার পর ধীরে ধীরে গাড়ির গতিবেগ কমিয়ে আনতে হলো। আকাশ থেকে তুলোর মতন তুষারপাত শুরু হয়েছে, আর আশপাশ থেকে যেন ঘন কুয়াশা এসে জায়গাটাকে ক্রমশ ঘিরে ফেলছে। জিঙ্কা ড্রাইভারকে জিজ্ঞেস করলো, তংমু মনেস্ট্রি আর কত দূর? আরও ঘন্টা 2 রাস্তা সাপ, তবে এই পরিবেশে থাকলে আরও ঘন্টা 3-4 লেগেও যেতে পারে। অজগর সাপের মতন এঁকে বেঁকে রাস্তাটা ওপরের দিকে উঠে গেছে। সরু রাস্তা ধরে ধীরে ধীরে গাড়িটা ওপরের দিকে উঠতে লাগলো। বেশি স্পিড তোলা সম্ভব নয়, তাহলে চাকা পিছলে গাড়ি খাদে গিয়ে পড়বে। সুব্রত খেয়াল করে দেখেছে এই রকম কোনো কাজে বেরোলে জিঙ্কা অসম্ভব রকম গম্ভীর থাকে। সুব্রত জিঙ্কার কাঁধে হাত রেখে বলল, অনেকটা সময় কেটে গেছে, ওসব নিয়ে আর ভাবিস না। ছেলেটা একটা ঘোরের মধ্যে ছিল।
ওর চোখ থেকে 2 ফোঁটা জল বেরিয়ে হাতের গ্লাভসের ওপর পড়ল। নাক টেনে সে বলল, কিভাবে ভুলবো সেটাই তো বুঝতে পারছি না। খালি খালি চোখের সামনে সেই মুহূর্তটা ভেসে ওঠে। শেষ সময় সৌমির চোখ দুটো কিছুতেই ভুলতে পারছি না যে আমি আমি খুব চেষ্টা করছি দাদা, মেডিকেল সাহায্য নিয়েছিলাম, কিন্তু কথাটা শেষ না করে গাড়ির সিটে মাথা নিচু করে বসল সে। সুব্রত শরীরটা এলিয়ে দিল গাড়ির সিটে। সেদিনের ঘটনা চোখের সামনে বায়োস্কোপের স্লাইডের মতন সরে সরে যেতে লাগলো। সেদিনটা ছিল মার্চ মাসের একটা বিশেষ দিন। দোলের জন্য জিঙ্কার নতুন ফ্ল্যাটের ছাদে হোলি পার্টির জন্য হাজির হয়েছিল ওরা। দিল্লির একটা বহুতল আবাসনের ওপরে সবাই মিলে রং খেলতে তখন ব্যস্ত। নিচে সুইমিং পুলে ফ্ল্যাটের বাকি বাসিন্দারা তখন জলকেলিতে মত্ত ছিল। এরা কয়েকজন ছাদের ওপর বসেছিল আর আসর জমিয়েছিল। বাতাসে তখন হিমের পরশ পুরোপুরি চলে যায়নি। জিঙ্কা পানির মধ্যে ভাং মিশিয়ে এনেছিল। সেই পানীয় পেটে পড়তেই সবাই একটু বেসামাল হয়ে পড়েছিল। সৌমির একটু বেশি শরীর খারাপ হয়ে যায়। মাথা ধরেই বসেছিল সে। জিঙ্কা কয়েকবার ডাকে, কিন্তু কোনো উত্তর না পেয়ে টলমলভাবে ওর দিকে এগিয়ে যায়। হঠাৎ করেই জিঙ্কার পায়ের আঘাতে রঙের বালতি উল্টে পড়ে গিয়ে সৌমির জামা কাপড় ভিজে যায়। সৌমি উঠে দাঁড়াতে যাবে, ঠিক তখনই তার পা স্লিপ করে। সুব্রত ঘোর কাটিয়ে উঠে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। ওদের চোখের সামনে সেদিন বাতাস কেটে সৌমির শরীরটা একেবারে 18 তলা থেকে নিচে গিয়ে পড়েছিল। পাথরের মতন ছাদের ওপর থেকে তাকিয়েছিল ঝিঙ্কা। তারপর আর কি, তারপর কয়েকটা মাস পুলিশ, কোর্ট, উকিল, সাক্ষী, অনেক কাঠখড় পুড়িয়ে জিঙ্কা শেষ পর্যন্ত ছাড়া পায়। সৌমি নিজেই ছাদ থেকে পড়ে গিয়েছিল, এইরকমভাবে কেস সাজানো হয়। সবকিছু ঠিক হতে তাও প্রায় 1.5 বছর সময় লেগেছিল। আর সেই 1.5 বছরের মধ্যে জিঙ্কা চলে গিয়েছিল ডিপ্রেশনের অন্ধকার গুহায়। গাড়িটা হঠাৎ করেই জোরে ব্রেক কষে দাঁড়িয়ে পড়তে ওরা দুজনেই তাকিয়ে দেখল ড্রাইভার একটা অসহায় মুখে ওদের দিকে তাকিয়ে আছে। সুব্রত জিজ্ঞাসা করল, কি হলো? সাব, গাড়ি আর যাবে না। বড় বড় করে বোর্ড লাগানো, রাস্তা বন্ধ। জিঙ্কা সুব্রতর মুখের দিকে তাকিয়ে একটা অদ্ভুত হাসি দিয়ে বলল, তাই তো ভাবছিলাম যাত্রাটা এত নিরুপদ্রবে হচ্ছে কিভাবে। অগত্যা গাড়িকে ওখানেই দাঁড় করিয়ে ওরা এগোলো পাহাড়ি সরপিল পথ পেয়ে। বরফের এরকম রাস্তায় হেঁটে যাওয়া আর মৃত্যুকে কোলে নিয়ে বসে থাকা দুটো একই। তবুও ওরা এগিয়ে চলল তংমু মনস্ট্রির দিকে। খানিকটা এগোতেই কুয়াশা সরে রোদ বেরিয়ে এসেছে। বেশ অনেকক্ষণ হাঁটার ফলে খিদেও পেয়েছিল খুব। বাড়ি থেকে আনা শুকনো খাবার খেয়ে বসেছিল একটা পাথরের উপরে। ওদের বাঁদিকে ঘন পাইনের বন। সুব্রত বলল, ওই পাইন বনের ভেতর দিয়ে একটা রাস্তা গেছে, যেটা মনেস্ট্রির দিকে চলে গেছে। আর যদি পাহাড়ি ঘুরপথে যাই তাহলে রাস্তাটা আরও 1-2 ঘন্টার। জিঙ্কা উঠে দাঁড়িয়ে আড়মোড়া ভেঙে বলল, চলো, শর্টকাট দিয়ে যাওয়া ভালো। জিঙ্কার আগেও পাহাড়ে চড়া অভ্যেস আছে, অনেক ট্যুর করেছে, ফলে অভিজ্ঞতাও অনেক বেশি। বরফের রাস্তা ধরে ওরা আবারও হাঁটতে শুরু করলো।
পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে জিঙ্কা হঠাৎ দাঁড়িয়ে হাত পাঁচেক দূরে গাছের দিকে ইশারা করল। সুব্রতদা, ওই দিকে দেখো। ঘন গাছের আড়ালে সূর্যের আলো বেশি চোখে পড়ে না। আলো আঁধারিতে ওরা দেখল দুটো চোখ গাছের পেছন থেকে ওদের দিকে তাকিয়ে রয়েছে। দুজনেই দাঁড়িয়ে পড়ল। ওটা কি? সুব্রতর কথার উত্তর দিতে যাবে তার আগেই আশপাশ থেকে একেবারে ঘন কুয়াশার চাদর যেন ঢেকে গেল। শিগগিরই পালাও! জিঙ্কা চিৎকার করে সুব্রতর হাত ধরে দৌড়তে যাবে, তখনই আকাশ বাতাস কাঁপিয়ে একটা ভয়ানক গর্জন ভেসে এলো। যেন মনে হলো অনেকগুলো ক্ষুধার্ত সিংহ একসাথে হুঙ্কার দিচ্ছে। পাহাড়ি রাস্তায় দৌড়ানো উচিত নয়। একটা সাদা বরফের স্তূপের মতন কোনো প্রাণী ওদের দিকে ছুটে আসতে লাগলো। তাড়াতাড়ি পাহাড়ের একটা খাঁজে লুকিয়ে পড়ে ওরা। প্রাণীটা এখন ওদের খুব কাছাকাছি দাঁড়িয়ে আছে। নিস্তব্ধ পাহাড়ে প্রাণীটার নিঃশ্বাসের শব্দ ওরা শুনতে পাচ্ছিল। ওটা কি? জিঙ্কা ঠোঁটে আঙুল দিয়ে চুপ করতে বলল সুব্রতকে। পাহাড়টা অল্প অল্প যেন কেঁপে উঠেছে। ওদের গলা শুকিয়ে আসে। এবার যদি পাহাড়ে ধস নামে তাহলে এই পাহাড়ের বরফের নিচে ওরা চাপা পড়েই মরে যাবে। সুব্রত ভয়ে জিঙ্কার হাতটা ধরে রয়েছে। দুজনের শরীর অল্প অল্প কাঁপছিল। সেটা ভয়ে না ঠান্ডায় তা বলা মুশকিল। জিঙ্কা হঠাৎ করেই মাথা নিচু করে হামাগুড়ি দিয়ে এগিয়ে গেল পিঠের রুকস্যাক ব্যাগ থেকে কিছু একটা বের করবার জন্য। তারপর সেটাকে পাহাড়ের অন্য দিকে ছুঁড়ে মারল। লাল রঙের ধোঁয়া ছড়িয়ে পড়ল আকাশে, সাথে মৃদু একটা শব্দও হলো। আর ঠিক তখনই ওরা দেখল সেই প্রাণীটা দৌড়ে গেল সেদিকে। কিছুক্ষণ পর ওরা বেরিয়ে আসে সেই পাহাড়ের খাঁজ থেকে। জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে জিঙ্কা বলল, যা ভাবছি সেটার অস্তিত্ব শুধুমাত্র রূপকথায় থাকে। ইয়েতি? জানি না, ভাল্লুক বা কোনো অন্য জন্তু হতে পারে। সুব্রত ধরা গলায় বলল, কিংবা সেই না মানুষ যাকে দেখে অরিন্দম পাগল হয়ে গিয়েছে। আর কোনো কথা না বলে ওরা আবার জঙ্গলের পথ ধরল। আশেপাশের বরফের ওপর সেই অতিকায় প্রাণীর পায়ের ছাপ দেখে দুজনেই বুঝতে পারল তারা একটুর জন্য বেঁচে গেছে। মনাস্ট্রির ভগ্ন চূড়া পাহাড়ের ওপর থেকে উঁকি দিচ্ছে। জিঙ্কার মুখ উজ্জ্বল হয়ে উঠলেও সুব্রত পথের ধারে বরফের ওপর বসে পড়ে। থার্মাস থেকে 2 কাপ কফি ঢেলে জিঙ্কার দিকে এগিয়ে দেয়। আজ এখানেই ক্যাম্পিং করতে হবে, কাল আবার ভোরে হাঁটা শুরু করব। আরে ওই তো মনেস্ট্রি, চলো এই বেলা পৌঁছে যাব। সুব্রত হাত ঘড়ি দেখিয়ে বলল, আর আধ ঘন্টার মধ্যে অন্ধকার নেমে আসবে। ওই মনেস্ট্রিতে পৌঁছাতে প্রায় 600 সিঁড়ি বেয়ে উঠতে হবে। পথের মাঝে অন্ধকার নেমে আসবে। জিঙ্কা আর কিছু না বলে একটা সিগারেট ধরিয়ে আশেপাশে কি যেন দেখতে লাগলো। কি দেখছিস? এই জায়গাটা ঠিক নয় বলেই পাহাড়ের খাড়া ঢালের দিকে ইশারা করল। অবাক হয়ে সুব্রত দেখে খাড়াই ঢালে বরফের ওপর অজস্র পায়ের ছাপ। যেন দেখে মনে হচ্ছে কোনো বড় একটা দল এই পথ দিয়ে গিয়েছে। এমনকি ওদের দুজনের পায়ে চলা পথের ধারে সেই রকম ছাপ রয়েছে। জিঙ্কার মুখ গম্ভীর, বিড়বিড় করে বলল, মনে হচ্ছে অশরীরীরা দল বেঁধে এসেছে। কোথায়? চিন্তা করো না, এখানে আমরা ছাড়া আর কেউ নেই। দুজনে মিলে আশেপাশে পাইনের জঙ্গল থেকে কিছু কাঠ কুড়িয়ে নিয়ে এসে
আগুন জ্বালায় আর তার পাশেই তাঁবু খাটায়। আকাশের রং অনেকক্ষণ আগেই কালো হয়ে গিয়েছে। হীরের কুচির মতন ছোট ছোট তারা আকাশের গায়ে লেগে আছে। জিঙ্কা গ্লাসে এক চুমুক দিয়ে বলল, আচ্ছা সুব্রতদা, ধরো রাত্রিবেলা ক্যাম্পের মধ্যে শুয়ে আছি আর সেই অদ্ভুত প্রাণীটা যদি আক্রমণ করে তখন? সুব্রতর মুখ ফ্যাকাশে হয়ে আসে। দুজনেই বেডিংয়ের মধ্যে নিজেদের শরীরটাকে মুড়ে শুয়ে আছে এখন। কথা ছিল একজন জেগে পাহারা দেবে আর আরেকজন ঘুমাবে, কিন্তু সারাদিনের ক্লান্তিতে দুজনের চোখেই ঘুম নেমে এসেছে। বাইরে ঝোড়ো হাওয়া শো শো শব্দ করে বইছে, সাথে তুষারপাত। একটা গ্যাসের আলো ক্যাম্পের বাইরে ঝুলিয়ে রেখেছিল সুব্রত, যাতে আগুন নিভে গেলেও আলো থাকে। তখন 1:30 কি 2 বাজে। দুজনেই ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ টেন্টের বাইরে একটা শব্দ পেয়ে সজাগ হয়ে বসল জিঙ্কা। সেই গ্যাসের আলোটা টেন্টের মধ্যে থেকে দেখা যাচ্ছে এখনো। সুব্রত ফিসফিস করে প্রশ্ন করল, ওটা কিসের শব্দ? জিঙ্কা কান খাড়া করে রয়েছে। ঠিক তখনই বাইরে থেকে কারো কথা বলার শব্দ শুনতে পেল। হেল্প মি, প্লিজ হেল্প মি। টেন্ট অল্প একটু ফাঁক করে দেখল একজন সৈনিক আগুন দেখে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। তুষারপাতের মধ্যে তার চেহারা ভালো করে দেখা গেল না। লোকটা এগোবে কিনা তা নিয়ে দ্বিধায় রয়েছে, সেটা তার শরীরী ভঙ্গি দেখেই বোঝা যায়। জিঙ্কা আশপাশ তাকিয়ে একটু জোরেই বলল, ওখানে কে? লোকটা সে কথার উত্তর না দিয়ে ধীরে ধীরে এগিয়ে আসে। তারপর টেন্টের দিকে তাকিয়ে বলে, আমি অনেক দূর থেকে এই আলোটা দেখে এসেছি, আসলে পথ হারিয়ে ফেলেছি। লোকটা টেন্টের মধ্যে এসে বসতেই তার চেহারা স্পষ্ট দেখতে পেল ওরা। লোকটার বয়স ওই 30-এর ঘরে, সাদা কাগজের মতন মুখের চামড়া, চোখগুলো ঠিক একই রকম। ঠান্ডায় লোকটাকে একেবারে রক্ত শূন্য দেখাচ্ছিল। থার্মাস এগিয়ে দিল সুব্রত। লোকটি বলল, আপনাদের কি যে বলে ধন্যবাদ দেব জানি না। আমি পরিমল সাহা, শিবালিক কমান্ডো রেঞ্জ ট্রেনিং করতে এসেছিলাম, কিন্তু পথের মাঝে আমাদের হেলিকপ্টার পাহাড়ে ভেঙে পড়ল, সবাই মারা যায়। আমি যেন কিভাবে বেঁচে গিয়েছি, তারপর থেকেই ঘুরে যাচ্ছি। জিঙ্কা প্রশ্ন করল, আপনি কতদিন ধরে এই পথে ঘুরছেন? পরিমল মাথা নিচু করে বলল, সময়ের হিসেব নেই, ঠিক মনে পড়ে না। ওরা দুজনেই দেখল লোকটার পোশাক একেবারে জরাজীর্ণ। পরিমল আবার বলল, পাহাড়ের গুহায় বিশ্রাম নিয়ে আবার হাঁটতে শুরু করেছিলাম, কিন্তু কোনোভাবেই পাহাড়ের নিচে পৌঁছতে পারছি না। কথাটা শেষ করবার আগেই সুব্রত বলল, আমরা কাল আলো ফুটলে তঙ্গু মনেস্ট্রিতে যাব। আমরা তো এখনই সমতলে ফিরব না। পরিমলের মুখটা যেন গম্ভীর হয়ে যায়। ওদিকে তো কেউ যায় না, জায়গাটা ভালো না, ওখানে যাবেন না। জিঙ্কা একটা গভীর শ্বাস ফেলে বলল, আপনি গিয়েছিলেন? গিয়েছিলাম, ওখান থেকে ফেরার পথেই। সুব্রত বেশ ব্যস্ত হয়ে প্রশ্ন করল, কবে নাগাদ গিয়েছিলেন? তারপর তাড়াতাড়ি পকেট থেকে মোবাইল ফোনটা বের করে একটা ছবি খুলে দেখিয়ে জিজ্ঞাসা করে, আচ্ছা আচ্ছা, এই ছেলেটাকে ওখানে দেখেছেন? লোকটা দুপাশে মাথা নাড়ায়। ওই মনাস্ট্রির ভিতরের পরিবেশটা একদম অদ্ভুত। ওখানে গেলে আশেপাশের লোকজনকে খুঁজে পাওয়া যায় না। মনাস্ট্রি যাকে চায় ঠিক তাকেই ঢুকতে দেয়। সবাই ওই পথটা চিনে যেতে পারে না। জিঙ্কার মেরুদণ্ড সোজা হয়ে যায়। আপনি ঢুকতে পেরেছিলেন? না, আমরা মাত্র 200 সিঁড়ি উঠতে পেরেছিলাম। তারপরেই মনে হলো সামনে আর কোনো সিঁড়ির অস্তিত্ব নেই। মনাস্ট্রিটাও চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। ঘন কুয়াশার চাদরে জায়গাটা ঘিরে ফেলেছিল। তারপর ওই হেলিকপ্টারে উঠে
বেসের দিকে ফেরার সময় দুর্ঘটনাটা ঘটল। জ্ঞান ফিরতে নিজেকে আবিষ্কার করলাম একটা পাহাড়ের গুহায়। তারপর থেকে ঘুরেই বেড়াচ্ছি। সেই রাত থেকে কারোর ঘুম এলো না। পরদিন ভোর হতেই ওরা তিনজনে মিলে যাত্রা শুরু করলো মনেস্ট্রির দিকে। বেরোনোর সময় জিঙ্কা কাউকে বলেনি, অথচ ওদের টেন্টের পাশে সেই অজস্র পায়ের ছাপ সে দেখেছিল। সিঁড়ির সামনে দাঁড়িয়ে ওরা তিনজনেরই মুখ গম্ভীর। সুব্রত বলল, এই পথের শেষ কোথায়? পরিমল বলল, কিছু দূর গেলেই ওই মায়াবী কুয়াশার পথ ঘিরে ফেলবে, তারপরেই আসল মুশকিল শুরু। ওরা তিনজনেই হাঁটতে শুরু করলো। বেশ অনেকটা হাঁটার পর জিঙ্কা পিছন ফিরে দেখে সুব্রত ওর থেকে বেশ খানিকটা দূরে, কিন্তু পরিমলের কোনো খোঁজ নেই। যত ওপরে উঠছে অক্সিজেনের পরিমাণ ঠিক ততটাই যেন কমছে। সুব্রতকে দেখে বোঝা যাচ্ছে ও নিঃশ্বাস নিতে বেশ কষ্ট করছে। একটু বসবে? বুকটা ধরে জোরে দুবার নিঃশ্বাস নিয়ে সে বলল, না, অনেকটা সময় চলে গেছে। না জানি ছেলেটা কেমন আছে। আমি পারবো। পরিমলবাবু কোথায় গেল? তোমার আশেপাশে তো ছিল। সে কি, ও তো তোর আগে আগে উঠে গেছে। তাই নাকি? আমি ভেবেছি উনি তোমার পিছনে আসছেন। সুব্রত একটা কালো ছোট যন্ত্র এগিয়ে দিয়ে বলল, দেখ তো, এটা কি দিয়ে গেল যাওয়ার আগে? একটা হ্যান্ডিক্যাম। সেটা খুলে চালাতেই ওদের দুজনেরই চোখ বড় বড় হয়ে যায়। ঝিরঝির করার পর খুব অস্পষ্ট কিছু দৃশ্য ফুটে ওঠে। ওরা দুজনেই মন দিয়ে চেয়েছিল সেদিকে। হঠাৎ একটা ছেলে ক্যামেরার সামনে এলো। সুব্রত চিৎকার করে উঠল, রাকা! মনস্ট্রির মধ্যে রাকা একা একা ঘুরছে। সামনে একটা দ্বিখণ্ডিত বৌদ্ধ মূর্তি, আর কেউ নেই সেখানে। খালি ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে ছেলেটা। সুব্রতর মুখ ফ্যাকাশে হয়ে যায়। রাকাকে দেখে মনে হচ্ছে ও যেন কারোর সাথে কথা বলছে, কিন্তু কথাগুলো ভীষণ অস্পষ্ট। কিন্তু ওর আশেপাশে ক্যামেরায় কাউকেই দেখা যাচ্ছে না। জিঙ্কা বলল, অত উপরে অক্সিজেনের স্বল্পতার জন্য অনেক সমস্যা হয়। আমার মনে হয় ও হ্যালুসিনেট করছে। সুব্রতর মুখ গম্ভীর। সব বুঝলাম, কিন্তু ভিডিও কে করলো? পরিমল? তাহলে কাল যখন ওকে রাকার ছবি দেখানো হলো, ও চিনতে পারলো না কেন? জানি না, আমার মনে হচ্ছে অস্বাভাবিক কিছু ঘটেছে ওখানে। জিঙ্কা উঠে দাঁড়ায়, কাপড়ে লেগে থাকা বরফ ঝেড়ে বলল, পা চালিয়ে চলো তো, ওই লোকটা গেল কোথায়? ওরা এগিয়ে গেল, কিন্তু পরিমলের দেখা পেল না। যখন মনস্ট্রির সামনে পৌঁছালো, তখন দিনের আলো শেষ হতে চলেছে। সুব্রতর অবস্থা বেশ খারাপ। নাক দিয়ে রক্ত বেরোচ্ছে, ঠোঁট ফেটে সাদা হয়ে গেছে। মনস্ট্রির সামনেই ওরা দুজনেই বুক ধরে বসে পড়ে। নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল ওর, যেন মনে হচ্ছিল বুক ফেটে হৃৎপিণ্ড বেরিয়ে আসবে। জিঙ্কা একটু পরে উঠে দাঁড়ায়। মাথার ওপর চাঁদোয়ার মতন ঘন কুয়াশা। আশেপাশে কেউ কোথাও নেই। দেখে মনে হয় মেঘের মধ্যে মনস্ট্রিটা ভেসে আছে। দাদা, তুমি এখানে বসো, আমি একটু ভেতরে যাচ্ছি। মনস্ট্রির ভেতরে কোনো আলো নেই। ঘোলাটে অন্ধকার বড় জায়গাটাকে ঘিরে রেখেছে। ওখানে পা দিতেই জিঙ্কার মনে হলো অন্ধকার কোণ থেকে কারা যেন ওর দিকেই তাকিয়ে আছে। তবে মনস্ট্রির ভেতর বাইরের থেকে তুলনামূলক ঠান্ডা কম। খানিকটা দূর এগোতে একটা ক্ষীণ হলদে কাঁপা কাঁপা আলো চোখে পড়ল। সেদিকে এগিয়ে গেল জিঙ্কা। লম্বা একটা প্যাসেজ, আশেপাশে ভাঙা কিছু মূর্তি। খুব সন্তর্পণে এগিয়ে যাচ্ছিল জিঙ্কা।
হঠাৎ মনে হলো ওর পাশ দিয়ে অনেক লোক নিঃশব্দে যেন চলে গেল। জিঙ্কা দাঁড়িয়ে পড়ল। তখনই একটা খিলখিলে হাসির শব্দ পেয়ে অবাক হয়ে দাঁড়ালো সে। এই শব্দ তার চেনা। একটা নীল আলোর বলয় ওর থেকে হাত পাঁচেক দূরে দাঁড়িয়ে। সৌমি! জিঙ্কার সারা শরীর ভারী হয়ে আসে। তুমি এখানে? এসো, যাকে খুঁজতে এসেছো চলো তার কাছে তোমায় নিয়ে যাই। জিঙ্কা কোনো উত্তর দিতে পারল না। এইবার তো প্রথম নয়, আমি তো আগেও এসেছি জিঙ্কা, ভুলে গেছো নাকি? সৌমি হাঁটতে শুরু করল। ওর পেছন পেছন জিঙ্কা কাঠের পুতুলের মতন এগিয়ে চলেছে। হাঁটতে হাঁটতে দেখল ওর পায়ের সামনে একটা সিঁড়ি, সেটা যেন পাতালে চলে গেছে। কুপকুপে অন্ধকার সেখানে। কোনো এক অদৃশ্য কারণে টর্চটাও জ্বলছে না। দেওয়াল ধরে ধরে নামার চেষ্টা করল। দেওয়ালগুলো ভিজে ভিজে। স্থির হয়ে দাঁড়িয়ে পড়ে জিঙ্কা। ভয়ে ভয়ে নিচের দিকে পা দিল, কিন্তু কোনো শক্ত সিঁড়ি খুঁজে পেল না। মনে হলো এই সিঁড়ির পর আর কিচ্ছু নেই। ভুল করে যদি একবার পা দেয় পাতালে গিয়ে পড়বে। সৌমি অনেক আগেই অদৃশ্য হয়েছে। জিঙ্কা জানে এর আগেও সৌমি ওকে নিজের কাছে টেনে নিয়ে যাওয়ার জন্য এসেছিল। বারবার আসে। জিঙ্কা তবুও সে একই ভুল বারবার করে। কোনো মতে উল্টো পথ ধরে ফিরে আসে আবার সেই মনস্ট্রির মূল কক্ষে। সেখানে আসতেই টর্চের আলো জ্বলে উঠল। আশেপাশে আলো ফেলে দেখে মনে হলো বহু বছরের ইতিহাস আষ্টে পৃষ্ঠে যেন জড়িয়ে আছে এর সঙ্গে। অন্ধকার ফুঁড়ে সুব্রত এগিয়ে এসে বলল, মনেস্ট্রির ওপরের অংশে ওঠা যাবে না, সিঁড়ি পুরোপুরি ভেঙে গেছে, আর এখানেও রাখা নেই। তাহলে ও গেল কোথায়? আমার মনে হয় এই মনেস্ট্রিতে ভূগর্ভস্থ কোনো ঘর আছে, সেরকম কোনো স্থানে রাখা থাকতে পারে। বেসমেন্ট এখানে থাকবেই। এ ধরনের মনেস্ট্রিতে 3টে তলা থাকেই। ভূগর্ভস্থ ঘর স্টোর রুমের মতো ব্যবহার করা হতো। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা সম্ভবত প্রার্থনা কক্ষ, আর উপরের তলায় লামাদের থাকার জায়গা ছিল। ওরা মনেস্ট্রির ভাঙা মূর্তি পেরিয়ে পেছনের দিকে সরু পথ ধরে হাঁটতে শুরু করল। আরও কিছুটা এগিয়ে যেতে ওরা দেখল কিছু ভাঙা পেইন্টিং আর গুরু পদ্মসম্ভের একটি মূর্তি রয়েছে সেখানে। সুব্রত চিৎকার করে উঠল, হ্যান্ডিক্যামে তো এরকমই একটা জায়গা দেখলাম। আশেপাশে তাকিয়ে ওরা দেখল একজন লামা ধ্যানমগ্ন অবস্থায় বসে আছেন। ওরা ধীরে ধীরে এগিয়ে যায়। লামার মুখের দিকে তাকিয়ে, এটা তো একটা মূর্তি বলেই লামার সামনে যেতে জিঙ্কা দেখল লামা চোখ খুলে ওর দিকে তাকিয়ে আছে। সে আর কেউ নয়, সেই তিব্বতের লামা যার লকেট এখন জিঙ্কার গলায়। লামার মুখে বিকৃত একটা হাসি। জিঙ্কা ছিটকে পড়ে দুহাতে মুখ ঢেকে চিৎকার করে ওঠে, চলে যাও, তুমি চলে যাও, তোমার মুখ দেখতে চাই না। এই জিঙ্কা, জিঙ্কা, এই জিঙ্কা। সুব্রত কাঁধ ধরে ঝাঁকুনি দিতে ও দেখল সামনে লামার মূর্তি একভাবেই বসে আছে। এই জিঙ্কা, কিরে এরকম করছিস কেন? সুব্রতর প্রশ্ন শুনে আবার ফিরে দেখল জিঙ্কা। লামা আসল নয়, পাথরের প্রতিমূর্তি। ওরা আবার হাঁটতে শুরু করল। এবারের পথ মনস্ট্রির নিচের দিকে নামতে শুরু করেছে। খানিকক্ষণ চলার পর টর্চের আলোয় চারিদিকে দেখে বুঝতে পারল একটা অন্ধকার গুহার মধ্যে দাঁড়িয়ে রয়েছে ওরা। সুব্রত জিঙ্কার হাত চেপে ধরল। ওদের আশপাশ থেকে অজস্র লোকের হাসির শব্দ যেন ভেসে আসছে।
এসব কি জিঙ্কা? এটাই হলো এই মনেস্ট্রির আসল রহস্য। এত উচ্চতায় অক্সিজেনের ঘাটতির জন্য আমাদের ব্রেন ঠিক মতো কাজ করে না, তখন হ্যালিউসিনেশন হয়, অনেকটা হাইপক্সিয়া রোগের মতো। সেই কারণে রাকা ফাঁকা ঘরে ওভাবে ঘুরছিল। দেখে মনে হচ্ছিল অনেক লোকের সঙ্গে কথা বলছে। টর্চ সবসময় জ্বালিয়ে রাখতে পারছে না, ব্যাটারি শেষ হয়ে গেলে ভীষণ মুশকিলে পড়বে ওরা। আশেপাশে আলো ফেলে খানিকটা দেখে নিয়ে চলতে শুরু করলো। খানিকটা এগোতেই কিছুর সঙ্গে হোঁচট খেয়ে পড়তে গিয়েও নিজেকে সামলে নিল। এটা কি? টর্চের আলো ফেলতেই দেখল সামনে 4টে ছেলে উল্টে পড়ে আছে। ওরা দুজনে মিলে তাদেরকে সোজা করতেই দেখল রাকা আর তার বন্ধু জ্ঞান হারিয়ে ওভাবেই পড়ে আছে, মুখের রক্ত শুকিয়ে লেগে আছে। ওদের একে একে ধরে কোনো মতে বাইরে নিয়ে আসে। সবারই খুব ক্ষীণভাবে নিঃশ্বাস চলছে। অনেক সাধ্য সাধনার পর সবার জ্ঞান ফিরে আসে, কিন্তু চিন্ময়ের জ্ঞান ফিরলেও ওর কিছু মনে নেই। এমনকি নিজের বন্ধুদেরকেও চিনতে পারছে না সে। সুব্রত অসহায় হয়ে জিঙ্কার মুখের দিকে তাকায়। কি বলবে নিজেও বুঝতে পারল না। একটা সিগারেট খুব দরকার এখন। এতক্ষণ ছেলেগুলোকে খোঁজার তাড়নায় ভুলেই গিয়েছিল যে ওদের এখান থেকে ফিরতেও হবে, আর সেটাই সবচেয়ে ভয়ঙ্কর কাজ। এখান থেকে পথ চিনে নিচে নামার সময়ই বেশিরভাগ দুর্ঘটনা ঘটে যায়। সিগারেট শেষ করে মনেস্ট্রিতে ফিরবে তখনই ওর মনে হলো বাঁদিকে পাহাড়ের খাঁজে কেউ যেন চোখের পলকে সরে গেল। অন্ধকার অনেক আগেই নেমেছে, তবুও আজকে আকাশ পরিষ্কার। ফটফটে জ্যোৎস্নায় পাহাড় স্নান করেছে যেন। জিঙ্কা বাঁদিকে রাস্তাটা ধরে এগোয়। বাঁক ঘুরতেই দেখল পরিমল হাতে একটা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। জিঙ্কা এগিয়ে গিয়ে প্রশ্ন করল, আপনি কোথায় চলে গিয়েছিলেন? পরিমল মৃদু হাসল। মুখে কিছু না বলে ব্যাগটা হাতে ধরিয়ে দিয়ে পাক দণ্ডি বেয়ে দ্রুত অন্ধকারে মিলিয়ে গেল। জিঙ্কা ছুটে গেল সেই পথ ধরে। 5 মিনিট চলার পর সামনের দৃশ্য দেখে জিঙ্কার গলা থেকে চিৎকার শুনে সুব্রত মনেস্ট্রি থেকে ছুটে আসে। সুব্রতদা! ওদের সামনে 5 জন সৈনিকের লাশ পড়ে আছে। ওই লাশের মধ্যে পরিমলকে বরফের ওপর ছিন্ন ভিন্ন অবস্থায় পড়ে থাকতে দেখল ওরা। হেলিকপ্টারের ভাঙা অংশটা কিছু দূরে পড়েছিল। জিঙ্কা বরফের ওপরই বসে পড়ল। পরিমলের চোখ খোলা, মুখ হা করা। এত ঠান্ডায় শরীরগুলোর এখনো পচন ধরেনি। সুব্রত ওর কাঁধে হাত রাখল। তোর হাতে কি? জিঙ্কা চোখের জল মুছে উঠে দাঁড়ালো। ব্যাগ খুলে দেখল পরিমলের মেয়ের জন্য কেনা একটা পুতুল, খামবন্ধ চিঠি আর ওয়াকিটকি রয়েছে। ওয়াকিটকির সিগন্যাল ধরতেই ওপাশের সেনা ছাউনি থেকে জানানো হলো যে কাল ভোরেই রেস্কিউ টিম আসবে। পরিমলদের শরীরগুলো নিয়ে যাওয়া হবে তখন। ওদের অন্তিম সৎকার ওদের গ্রামেই হবে। খোলা আকাশের নিচে আগুন জ্বেলে ওরা বসে রইল কিছুক্ষণ। সঙ্গে থাকা খাবার শেষ। একটু রাত বাড়তেই সবাই মনেস্ট্রির মধ্যে ঢুকে যায়। কিছুক্ষণের মধ্যে সবার নাক ডাকার শব্দ শোনা গেল। সবাই অঘরে ঘুমোচ্ছে, কিন্তু জিঙ্কার ঘুম আসছিল না। সিগারেট শেষ। ঠান্ডায় বেশিক্ষণ বসে থাকতেও পারছে না সে। বাধ্য হয়ে স্লিপিং ব্যাগে নিজের শরীরটাকে ঢেকে নিতে যাবে, ঠিক তখনই জিঙ্কার মনে হলো অনেকগুলো ছায়া যেন নেমে এসেছে মনেস্ট্রির সামনে। এতদিন ধরে যারা পথ ভুলে ঘুরে বেড়াচ্ছে
সবাই মুক্তির আশায় মনস্ট্রির সামনে এসেছে। আবারও জুঁই ফুলের মতন বরফ পড়তে শুরু করলো। জিঙ্কা চোখ বুজে ফেলল, বিড়বিড় করে বলল, এই জীবনটা একটা অভিশাপ। বৃদ্ধ লামা এসে দাঁড়িয়েছে। সেই একই রকম বিকৃত স্বরে বলল, দেবতাকে উৎসর্গ না করেই ফিরে যাবে? তার ঘরে যখন বিনা অনুমতিতে ঢুকেছ, তখন তাকে কিছু তো উৎসর্গ করতেই হবে। প্রতিটা স্থানের একটা করে নিয়ম থাকে, সেই নিয়ম পালন করতেই হয়। এই পাহাড়ের দেবতা শুরুর দিন থেকে তোমাদের পিছন পিছন চলেছে। এতগুলো ছেলেকে উদ্ধার করে নিয়ে যাচ্ছ, উৎসর্গ করবে না? জিঙ্কা, জিঙ্কা, টুকাই, টুকাই। কথাটা বলে একটা আকর্ণ বিস্তৃত হাসি ওর মুখে ফুটে ওঠে। টুকাই, টুকাই, কাকাই, কাকাই। তারপরে মনে হলো ছোট্ট ছেলেটা কাকাই কাকাই বলে চিৎকার করে যাচ্ছে। লামার বজ্র মুষ্টির মধ্যে টুকাইয়ের শরীরটা ছটফট করছে। টানতে টানতে খাদের ধারে এনে ছেলেটাকে ধাক্কা দিয়ে ফেলে দিল সেই অতল খাদে। না! ধর্মড়িয়ে উঠে বসলো জিঙ্কা। কখন যেন চোখ লেগে গিয়েছিল তার। আর সেই ফাঁকে স্বপ্নের মধ্যে ফিরে এসেছে সেই বৃদ্ধ লামা। মনাস্ট্রির বাইরে চোখ পড়তেই জিঙ্কা দেখল খর্ব শরীরটা নিয়ে সে দাঁড়িয়ে আছে। চোখের দৃষ্টি ভয়ানক। চোখের মনির পেছন থেকে সবজিটে আলো যেন ঠিকরে আসছে। দুহাতে মুখ ঢাকার চেষ্টা করেও কিছুতেই শরীরটার এক ফোঁটাও নাড়াতে পারল না সে। বৃদ্ধের মুখে একটা কুটিল হাসি। সবাই এখন গভীর ঘুমে আচ্ছন্ন। শুধু চিন্ময় মনস্ট্রির কোণে হাত পা মুড়ে বসে আছে। জিঙ্কার ইচ্ছে হলো নিজেকে শেষ করে দেয়, কিন্তু উপায় নেই। বারবার বিফল হয়েছে সে। চিন্ময় ফেল ফেলে দৃষ্টি দিয়ে ওর দিকে তাকিয়েছিল। ওর চুলের মুঠি ধরে শরীরটাকে বের করে নিয়ে আসলো জিঙ্কা। ছেলেটার মুখ থেকে একটা শব্দ বের হলো না। পাহাড়ের সেই বাঁকের মুখে দাঁড়িয়ে খাদে ছুড়ে দিল চিন্ময়কে। আর তখনই ওর মনে হলো সেই সাদা পাহাড়ের মতন জন্তুটা কোত্থেকে এসে লাফ দিয়ে পড়ল নিজের শিকারের খোঁজে। কিচ্ছু করবার নেই। প্রতিবার কাউকে উদ্ধার করতে গিয়ে কাউকে তো উৎসর্গ দিতেই হয়। এটাই নিয়ম হয়ে গেছে এখন। প্রথমবার সেই নিয়ম পালন করেনি জিঙ্কা। হাজারবার ভয় দেখানোর পরেও যখন শ্রীরামপুরের সেই মেয়েটাকে উদ্ধার করে নিয়ে এসেছিল এক ঘৃণ্য পিশাচের হাত থেকে, তারপর সেই বৃদ্ধ লামা এসেছিল তার উৎসর্গ নিতে। জিঙ্কা ওর কথা গ্রাহ্য করেনি। আর ঠিক তারপরেই সৌমিকে হারায় সে। ওর চোখের সামনে যেন কালো অন্ধকার নেমে আসে। কেউ মাথার মধ্যে বলে চলেছে, 4 জনের বদলে 1 জন। আমি কিছু জানি না, কিছু শুনতে চাই না। এই মরণ লীলা আমার আর সহ্য হয় না। এসব বন্ধ করো। তখনই আকাশ বাতাস কাঁপিয়ে অট্ট হাসিটা ভেসে এলো। তখনই বলেছিলাম লোভের অন্ধকারকে তোমায় বইতে হবে, বইতে হবে।
বৃদ্ধ লামার সেই বিকট চেহারাটা ওর চোখের সামনে আসতেই দু হাতে মুখটা ঢেকে নিল ঝিঙ্কা। গলার লকেটটা এখন গলার মধ্যেই গেঁথে গেছে। ওখান থেকে হয়তো কয়েক ফোঁটা রক্ত বেরোচ্ছে এখন। পরদিন সকালে উঠে ওরা চিন্ময়কে কোথাও খুঁজে পেল না, যদিও সবার সঙ্গে ছেলেটাকে খোঁজার ভান করছিল ঝিঙ্কা। কিন্তু একমাত্র ও জানে চিন্ময় আর কোনোদিনই ফিরবে না। হেলিকপ্টার আসতে সবাই উঠে বসল। ওদের উদ্ধার করার পর 2 দিন হাসপাতালে ভর্তি ছিল সবাই। ছুটি পেতেই ট্রেনের টিকিট বুক করে বাড়ি ফিরে আসে। পরের 7 দিন বাড়ি থেকে এক মুহূর্তের জন্য বাইরে যায়নি। সারাদিনে একবার উঠে সামান্য কিছু মুখে দিয়ে আবার ঘুমিয়ে পড়ত। এদিকে কলকাতা শহরেও শীতকাল জমিয়ে থাবা গেড়েছে। আজ অনেক দিন পর বাইরে বেরিয়েছিল। পুরনো বইয়ের দোকান থেকে অনেকগুলো বই কিনে রবীন্দ্র সরোবরের ধার ধরে হেঁটেছে অনেকক্ষণ সে। ধীরে ধীরে সাদা আলোয় ঘোলাটে অন্ধকার মেঘে মায়াময় একটা রাত নেমে এসেছে। ওর সামনে এক ভিখারি বুড়ি হাত পেতে ভিক্ষা চাইছিল। পকেট হাতড়ে এক মুঠো টাকা বার করে বুড়ির ঝুলিতে দিয়ে উঠে হাঁটতে লাগলো। বৃদ্ধা হয়তো কিছু বলছিল, কিন্তু জিঙ্কার কানে সেসব কথা পৌঁছালো না। ওর জীবনে এখন চাওয়া পাওয়া নেই, কামনা বাসনা নেই, কিচ্ছু নেই। বাস থেকে যখন নামলো তখন 8:30 বাজে। শীতকালে মফস্বল এলাকায় 8:30 মানেই গভীর রাত। বড় রাস্তার মোড় ঘুরে 3টে গলি। বাঁ দিকের গলির শেষের দিকে জিঙ্কার বাড়ি। সরু গলিটার সামনে পা থমকে গেল। একটা বাদে বাকি ল্যাম্পপোস্টের আলোগুলো জ্বলছে না। যে আলোটা জ্বলছে সেটা একেবারেই ক্ষীণ, আর সেই আবছা আলো যেন অন্ধকারকে আরো টেনে এনেছে। ধীর পায়ে এগোতে থাকলো জিঙ্কা। খয়াটে আলোর সামনে আসতেই জিঙ্কা দেখল ল্যাম্পপোস্টের আলো ছায়ার মধ্যে একজন দাঁড়িয়ে আছে। ওর সারা শরীর বরফের মতন ঠান্ডা হয়ে আসে। ঠিক পাহাড়ের ওপরে তার যেমন অনুভূতি হয়েছিল, এখন কলকাতার ঠান্ডায় সেই এক অনুভূতি হলো। শরীরটাকে সে চেনে। কিছু না বলে চুপচাপ সে রাস্তা ধরে হাঁটতে লাগলো। লাইটের সামনে আসতেই সেই দলা পাকানো শরীরটা মাথা তুলে ওর দিকে তাকায়। ঘাড় ভেঙে এক পাশে ঝুলে গেছে। একটা চোখ বেরিয়ে এসেছে কোটর থেকে। মাথায় বড় একটা ক্ষত। চিন্ময় দাঁতহীন মুখে একটা অদ্ভুত হাসি নিয়ে ওর দিকে তাকিয়ে আছে। জিঙ্কার ইচ্ছে করছে দৌড়ে পালিয়ে যায়, কিন্তু শরীরে শক্তি নেই। তুমি এসে গেছো? পেছনে ফিরে দেখো জিঙ্কা। ফিরে তাকিয়ে দেখল চিন্ময়ের পাশে সৌমি দাঁড়িয়ে, আর এদের সবার পেছনে সেই বৃদ্ধ লামা। তার মুখে এখনো সেই বিকৃত হাসিটা লেগে আছে। সারা শরীর যেন কেউ সিমেন্ট দিয়ে গেঁথে দিয়েছে। বিকৃত স্বরে সৌমি বলল, বিয়ের পরেও আমার একজনের সঙ্গে সম্পর্ক ছিল, সেটা তুমি মেনে নিতে পারোনি। সেটা আমি জানতাম, কিন্তু বিশ্বাস করো, তোমার মতো একটা উন্মাদের সঙ্গে সারা জীবন কাটানো অসম্ভব ছিল। আমার বাড়ি থেকে জোর করে তোমার সঙ্গে বিয়ে দিয়েছিল, কিন্তু এতে আমার কি দোষ? আমার আর আমার প্রেমিককে আপত্তিজনক অবস্থায় তুমি দেখেছিলে, কিন্তু তা বলে এভাবে আমাকে সরিয়ে দিলে জিঙ্কা। অ্যাক্সিডেন্টের মতো সাজিয়ে খুন করেছো তুমি। তুমি তুমি একটা খুনি। পাশ থেকে চিন্ময় বলে উঠল, তুমি একটা কসাই। হ্যাঁ।
জিঙ্কার সারা শরীরে যেন আগুন ছুটছে। এই কথাটা সে কাউকে কোনোদিন বলেনি। সৌমি, চিন্ময় এদের চিৎকারের সঙ্গে লামার অট্টহাসির শব্দ শুনে জিঙ্কা কানে হাত চেপে ধরল। চোখ বুজে চিৎকার করে উঠল সে, সব মিথ্যে, সব ভুল। ওর চোখের সামনেই 3টে শরীর গলে মাটিতে মিশে গেল। তারপরে ল্যাম্পপোস্টের বাকি আলোগুলো নিজে থেকেই আবার জ্বলে উঠল। এতক্ষণের নিস্তব্ধ রাস্তাটা হঠাৎ করে যেন প্রাণ ফিরে পেল। আশেপাশের বাড়িগুলো থেকে টিভির শব্দ, বাচ্চাদের চিৎকার, সব এতক্ষণ কোথায় যেন একটা মায়াবী কারণে আটকে গিয়েছিল। একটা জোরে শ্বাস নিল সে। গলার লকেটটা এখন আগের থেকে একটু বেশি উষ্ণ। হাতের ব্যাগটা খুব ভারী মনে হলো তার। শরীরটাকে টানতে টানতে এগিয়ে নিয়ে যায় বাড়ির দিকে। বাড়ি পৌঁছে বিছানায় শরীরটা এলিয়ে দিতেই মোবাইলটা টুংটুং শব্দে বেজে উঠল। ভ্রু কুঁচকে ওঠে জিঙ্কার। বহু বছর পর তনয়ার মেসেজ এসেছে। ওর কলেজ জীবনের ঘনিষ্ঠ বন্ধু, ঝাড়খণ্ডে বিয়ে হয়েছিল তার। ভয়েস অন করতেই ওপাশ থেকে তনয়ার কাঁদো কাঁদো কণ্ঠস্বর ভেসে এলো। জিঙ্কার শরীরটা সোজা হয়ে বসল। আবার একটা নতুন অন্ধকার ওকে ডাকছে। জিঙ্কা, আবার আবার একটা টান লাগবে যে উৎসর্গ করতে হবে তোমায়। বলি চাই, বলি। শুনছিলে আজকের গল্প অনিন্দিতা নাথের লেখা ও থাকে আধারে। আজকের গল্প পাঠে ছিল সৌরভ রয়, শুভদীপ্ত ভট্টাচার্য, অভিক সাহা, পার্থ অরণ্যদেব মুখার্জি, লাবণী পড়িয়া, অস্মিতা মুখার্জি এবং আমি আর্য সৃজন। গল্পের স্ক্রিপ্টিং এ ছিল দেবাশ্রিতা। গল্পের পোস্টার ডিজাইনে আর্টিস্টিক 2.0, শব্দ সংযোজন, আবহ সঙ্গীত এবং পর্ব পরিচালনায় আমি আর্য সৃজন। তো কেমন লাগলো আজকের গল্প কমেন্ট করতে পারো, কিংবা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রামও জানাতে পারো। আমার ফেসবুক আইডি SG সৃজন আর ইনস্টাগ্রাম হচ্ছে SG সৃজন 620। তো ভালো থেকো, ভালো রেখো, আর আমি আর্য সৃজন সাইনিং অফ।